বন্ধুরা, ভোলে বাবা পার করে গা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে স্বাক্ষর দাদুর অপারেশন হয়েছে। অপারেশনের পরেই দাদুর জ্ঞান ফিরেছে। ঝিল দাদুর সামনে বসে আছে, দাদুর সাথে কথা বলছে। তখনই কেবিনে আসে স্বাক্ষর চৈতি। সাক্ষ্য এসে দাদুকে বলে, দাদু এখন কেমন আছো? দাদু বলে, এই তো এখন একটু ভালো আছি। সাক্ষ্য বলে, তোমার কিছু টেস্ট করানো হবে, আর তারপরেই সেই টেস্টের রিপোর্ট হাতে এলে আমরা বুঝতে পারবো তোমাকে সন্ধেবেলা বাড়িতে পাঠানো যাবে কি না। তখনই দাদু বলে, নার্সিংহোমে থাকতে কি আর আমি ভালো থাকবো? আমাকে বাড়িতে পাঠালেই বরং আমি ভালো থাকবো। সাক্ষ্য বলে, একদম অনিয়ম করা যাবে না দাদু ভাই। এমনিতেই তুমি অনিয়ম করে ফেলেছো। কতবার বলেছিলাম দাদু ভাই, মাঝে মাঝে একটু নিজের চেক আপটা করে নিও। দেখো, কথা শুনলে না, তাই তো এত বড় একটা ঘটনা ঘটলো। সত্যি সত্যি যদি তোমার কিছু হয়ে যেত তখন কি হতো? দাদু বলে, সঠিক সময়ে তো তুমি হালটা ধরেছিলে, সেজন্যই তার কিছু হলো না। তখনই চৈতি বলে, কিন্তু দাদু ভাই, তোমাকেও তো নিজের যত্ন নিতে হবে। তুমি জানো তোমার জন্য আমাদের কত চিন্তা হচ্ছিল, সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি। তখনই দাদু ভাই চৈতির দিক থেকে মুখটা ফিরিয়ে নেয়। অন্যদিকে সাক্ষ্য বলে, দাদু ভাই, আমরা কাল সবাই তোমার কেবিনে ছিলাম, আর ঝিলও তোমার এখানেই ছিল। তখনই দাদু ভাই বলেন, হ্যাঁ, মাঝরাতে যখন আমার ঘুম ভেঙে গেল, আমি দেখি ঝিল আমার মুখের সামনে দাঁড়িয়ে আছে। তখনই চৈতি বলে, সে কি ঝিল, তুমি মাঝরাতে এসে দাদুর মুখের সামনে দাঁড়িয়েছিলে কেন? তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? তখনই ঝিল বলে, আসলে তোমরা তো ডাক্তার, তোমরা তো অনেক কিছুই বুঝতে পারো, আমি তো সাধারণ মানুষ, আমি তো সেভাবে কিছু বুঝি না। তাই আমি দাদুর মুখের সামনে এসে দেখছিলাম দাদুর নিঃশ্বাস পড়ছিল কি না। তখনই চৈতি বলে, কেন নিঃশ্বাস পড়বে না কেন? যত সব অদ্ভুত কথা। তখনই ঝিল বলি, ওই যে বললাম, আমি দেখতে চাইছিলাম দাদু স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারছে কি না। তখনই স্বাক্ষর দাদু হেসে বলেন, আর আমিও তখন ঝিলকে বললাম, বিষয়টি বুঝতে পেরে বললাম যে আমি ভালো আছি। এরপরেই দাদুভাই ঝিলকে বলে, একটা কথা বলো তো ঝিল, আমি তো তোমায় ভালোবাসি না, তো এই বুড়োটার যদি কিছু হয়েই যেত, তোমার এত কিসের চিন্তা ছিল? ঝিল বলে, বারে চিন্তা থাকবে না? তুমি আমায় ভালোবাসো কি না বাসো, আমি তো তোমায় ভালোবাসি দাদুভাই, সেজন্যই তো তোমাকে নিয়ে আমার চিন্তা হয়। তখনই সাক্ষ্য দাদুকে জানায়, ঝিল কাল থেকে কিচ্ছু খায়নি, কোনো খাবার মুখে দেয়নি, এখানেই আছে তোমার কেবিনে। দাদুভাই বলে, কেন খাওনি কেন? তখনই চৈতি বলে, সে কি ঝিল, তুমি কোনো খাবার খাওনি? কিন্তু কেন? যাও এক্ষুনি গিয়ে ক্যান্টিনে খাবার খেয়ে এসো। এরপরে চৈতির সাক্ষ্যকেও ক্যান্টিনে খাবার খেতে যেতে বলে, কিন্তু সাক্ষ্য চৈতিকে বলে, না আমি এখন খাবো না, আমি তো অল্প খাবার খেয়েছি, ঝিল তুমি বরং যাও। ঝিল বলে, আমি এখন যাব না, বারবার করে সবাই ঝিলকে জোর করতে থাকে। ঝিল বলে, ঠিক আছে আমি যেতে পারি, তবে তোমাকে কথা দিতে হবে তুমি এখান থেকে এক পাও নড়বে না, দাদু ভাইয়ের কাছেই থাকবে। যদি তুমি কথা দাও তবে আমি যাব। তখনই চৈতি বলে, কেন? না মানে, তোমরা দুজনে যদি এখান থেকে চলে যাও, আমি তো থাকবো দাদু ভাইয়ের কাছে। তো তোমাকে, তুমি চলে গেলে সাক্ষ্যকে থাকতে হবে, সাক্ষ্য চলে গেলে তোমাকে থাকতে হবে, এমনটা কেন? আমি কি বাইরের লোক নাকি? তখনই ঝিল বলে, আমি তো পরিবারের লোকদের কথাই বলছি, তুমি তো বাইরের লোক চৈতিদি। দেখো, তুমি আমাদের বাড়ির গেস্ট, কটা দিন থাকবে, কিছুদিন থাকলেই তো আর কেউ বাড়ির লোক হয়ে যায় না, তাই না? তখনই চৈতি চিৎকার করে ওঠে, ঝিলকে ধমক দেয়। সাক্ষর দাদুভাই বলে, হয়েছে হয়েছে, এবার চুপ করো তোমরা। তখনই সাক্ষ্য বলে, চৈতি কি করছিস? দাদুভাই অসুস্থ, যে কোনো উত্তেজনা তার শরীরের পক্ষে খারাপ, তুই বুঝতে পারছিস না? এখানে এমন চিৎকার চেঁচামেচি কেন করছিস? চৈতি বলে, তোর বউ আমাকে বাইরের লোক বলল। সাক্ষ্য বলে, হ্যাঁ বলেছে তো বলেছে, তুই তো বাইরের লোকই, তুই তো ওই বাড়িতে বরাবরের জন্য থাকবি না, তাই না? তখনই চৈতি বলে, সাক্ষ্য, কিছু কথা না সৌজন্য বোধের কারণে মানুষ বলে, তাই বলে তোদেরকে এটা সরাসরি বলতে হবে না যে আমি বাইরের লোক। আমি যে এই বাড়ির গেস্ট সেটা আমি নিজেও জানি। সাক্ষ্য বলে, তো ঝিল তো সে কথাই বলেছে, ও তো খারাপ কিছু বলেনি। চৈতি বলে, সেই তো, তোর বইয়ের কোনো কথাই তো তোর খারাপ লাগবে না, আর আমি একটু চিৎকার করলেই সেটা তোর খারাপ লাগছে। ঝিল কি মিন করছে বলতো? মানে তুই গেলে ঝিল থাকবে, ঝিল গেলে তুই থাকবি? আমিও তো একজন ডাক্তার, আমিও তো দাদুর পাশে থাকতে পারি, নাকি আমি থাকলে দাদুর চিকিৎসার ব্যাপারে কিছুই বুঝবো না? তখনই ঝিল বলে, তুমি ঠিকই ধরেছ চৈতিদি, আসলে কি বলো তো, আমি তোমাকে ভরসা করতে পারছি না। মানে ধর আমরা দুজনেই কেবিন থেকে বেরিয়ে গেলাম, তারপরে তুমি আমার নাম করে দাদুকে কিছু ঔষধ খাইয়ে দিলে, তোমাকে না আমার একদমই বিশ্বাস নেই। এটা শুনে চৈতির চোখ মুখ শুকিয়ে যায়। ঝিল বলে, সেজন্যই বলেছি তোমাকে একলা দাদুর কেবিনে রেখে আমি কোথাও যেতে পারবো না। এখন তুমি আমাকে যাই মনে করো না কেন, আমি এটা ভেবেই দাদুর জীবনের কোনো ঝুঁকি নিতে পারবো না।
কারণ দাদুর এই অসুস্থতায় আমার চোখ খুলে গেছে। আমি বুঝতে পেরেছি যে এই মানুষটা সকাল অবধি সুস্থ ছিল, হঠাৎ করে সে অসুস্থ হয়ে গেল। তাই আমি আর তোমাকে ভরসা করে কোনো রিস্ক নিতে পারবো না। এটা শুনে চৈতি তেলিবেগুনে জ্বলে ওঠে। অন্যদিকে দেখানো হয় মিনু আর মিলি আসে সাক্ষ্যদের বাড়িতে। সাক্ষর মেজমা দরজা খুলে দেয়। আজ সাক্ষর মেজমা বেশ ভদ্রভাবেই দাঁড়িয়ে আছে। সাক্ষর মেজমা মিনু মিলিকে অপমান করে না, তাদেরকে তেরাবাঁকা কথাও শোনায় না, সোজা ঘরে আসতে বলে। মিনু বলে, আমরা পুজো দিতে গিয়েছিলাম, সেই ভোর 4টের সময় পুজোয় লাইনে দাঁড়িয়েছিলাম। সবাই তো গভীর রাত থেকেই লাইনে দাঁড়াই, আমরা ওই 4টের সময় গিয়েছিলাম, এখন তো বিকেল 5টা বাজে। পুজো দিয়ে এইমাত্র ফিরলাম। ঝিলও গিয়েছিল, ঝিল অবশ্য একটু বেলা করে এসেছিল। পরে ঝিল পুজো শেষ করে হসপিটালে ফিরে গেছে, আর আমরা এখানে এলাম প্রসাদ দিতে। এটা শুনে সাক্ষর মেজমা বলে, কি বলছো, এত সময় তোমরা পুজোর লাইনে ছিলে? তখনই মিনু বলে, হ্যাঁ গো মেজ বৌদি, তোমাকে তো বলেছিলাম ওই পুজোয় অনেক বড় লাইন থাকে, অনেক জাগ্রত মন্দির কিনা। তখনই সাক্ষর ঠাম্মি বলেন, তো তোমরা কেউ কিছু খেয়েছো? মিলি বলে, আমরা বাড়িতে গিয়ে ভাত রান্না করে খেয়ে নেব। তখনই সাক্ষর ঠাম্মি বলেন, এত বেলা অবধি তোমরা কেউ কিছু খাওনি? মিনু বলে, না মানে ওই পুজোয় গিয়েছিলাম সেজন্যই কিছু খাওয়া হয়নি, উপোস থেকেছি তো। আর আমার মেয়ে ঝিল ও এসেছিল, ঝিলও একটা দানাও মুখে কাটেনি। কত করে বললাম চল বাড়িতে চল, দুটো সেদ্ধ ভাত করে দেব, তবুও ঝিল কোনো কথা শুনলো না। বলল দাদু ভাইয়ের শরীর খারাপ, এই অবস্থায় সে খাবে না, দাদু ভাইয়ের কাছে যাবে, হসপিটালে যাবে। দাদু ভাইয়ের জন্য খুব চিন্তা করছিল আমার মেয়েটা। এইসব কথা শুনে ঠাম্মির মনের ওপর প্রভাব পড়ে, ঠাম্মির মধ্যে একটা মানসিক বদল হয়। ঠাম্মি তখন মেজমাকে বলে, ওদেরকে কিছু মিষ্টি খেতে দাও। তখনই মিনু বলে, না না, এখন মিষ্টি খাবো না। কি বলুন তো মাসিমা, সকাল থেকে না খেয়ে আছি তো, এখন মিষ্টি খেলে গাটা গুলিয়ে আসবে, আমরা বরং বাড়িতে গিয়ে ভাত খাবো। তখনই ঠাম্মি মেজমাকে বলে, যাও না দেখো না ওবেলার ভাত আছে কি না। মেজমা তখন বলে, ঠিক আছে দেখছি। মেজমা ফিরে আসে মিষ্টি হাতে, ভাত নেই। মেজমা মিনু আর মিলিকে মিষ্টি খেতে বলে। মিনু বলে, এ বাড়িতে তো অনেক খেয়েছি, তাই আজ আর খাওয়াই কিসের বাজ, তবে সত্যিই এখন মিষ্টি খেতে পারবো না, অন্য আরেকদিন এসে হয় খাবো, এখন মনটা না বড্ড ভাত ভাত করছে। তখনই মেজমা বলে, কি আর বলবো বলো, তোমরা যদি নাই খেতে চাও। তখনই ঠাম্মি বলেন, মানুষটার যে কি হলো, সবাই তো বলল অপারেশন সাকসেসফুল হয়েছে, কিন্তু কে সত্যি বলছে কে মিথ্যে বলছে সেটাও তো বুঝতে পারছি না। তখনই মিনু বলে, আমার মেয়ে তো এসেছিল, ওর চোখ মুখ দেখলে আমি সব বুঝতে পারি, আমি বুঝতে পেরেছি মেসোমশাই ভালো আছেন মাসিমা, তাই ওনাকে নিয়ে চিন্তা করবেন না, দেখবেন আজ যদি ওরা মেসোমশাইকে নিয়ে নাও ফেরে, কাল মেসোমশাইকে নিয়ে ঠিক বাড়িতে ফিরবে। তখনই ঠাম্মি মিলির কথা জিজ্ঞেস করে, মিলি কি সংসারে আর ফিরবে না? তখনই মিনু বলে, মেয়েটাকে তো বলি ফিরতে, কিন্তু ওই এখন যেতে চাইছে না। মিলি বলে, আসলে কি বলো তো, এখানে তো মায়ের কাছে আছি, কোনো জবাবদিহি করতে হয় না কাউকে, আর কেউ অকারণে কথাও শোনায় না। শ্বশুরবাড়িতে গেলেই তো সেই কারণে অকারণে ভুল ধরা আর কথা শোনা, এখন তার সেই যন্ত্রণা নেই, তাই মায়ের কাছে আছি, ঘুরছি ফিরছি, এটাই আমার ভালো। এরপরেই মিলি বলে, আমরা সিদ্ধান্ত নিয়েছি পরিশ্রম করে কাজ করে শহরের বাইরে একটা জমি কিনবো, আর সেখানে বাড়ি বানাবো, আমরা আর বস্তিতে থাকবো না। সত্যিই তো, আমার বোনের এত বড় বাড়িতে বিয়ে হয়েছে, আপনাদের রাজপ্রাসাদের মতো বাড়ি, আর আমরা কিনা বস্তিতে থাকি, আমাদের আত্মীয়তার পরিচয় দিতেও তো আপনাদের লজ্জা করবে, এটাই তো স্বাভাবিক। সেই জন্য আমরা আর বস্তিতে থাকবো না, বরং বস্তি থেকে আমরা সরে যাব। এটা শুনেই মেজমা, স্বাক্ষর, ঠাম্মি সবাই অবাক হয়ে যায়। তো বন্ধুরা, কি হতে চলেছে ভোলে বাবা পার করে গা ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।